उदितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ যেখান থেকে শুরু হয়েছে আমরা কালকে খুব বিস্তৃত আলোচনা করেছি যে অধ্যায়টার নাম হচ্ছে সাংখ্যযোগ অর্থাৎ জ্ঞান যোগ, কিন্তু কর্মযোগ কেন এলো এখানে? কারণ চিত্তশুদ্ধি না হলে জ্ঞানের অধিকার হয় না, জ্ঞানের অধিকারই হয় না। আর চিত্তশুদ্ধির জন্য কর্মযোগ করতেই হয়। তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে ভক্তির কি হলো? ভক্তিটা কোথায় গেল? ভক্তিও তো একটা পথ। গীতায় এটা বেদান্ত, তো ভাগবতে ভক্তিকে একটা আলাদা পথ হিসেবে ধরেছে। গীতায় সেটা তৃতীয় অধ্যায় আরো ক্লিয়ার করে হবে। গীতায় ওরা বলছে যা কিছুই করা হয় সবই কর্ম। ভক্তি যদি আমি করি শ্রবণ, এই যে শ্রবণম কীর্তনম চাস্য স্মরণম মহতাম গতে সেবেজ্যাবনা তীর্থস্য আত্মসমর্পণম, আমরা বলি না, সবই তো আমাদের করতে হবে। তার কথা যদি শ্রবণ করি সেটা একটা কাজ হলো, তার কথা যদি মনন করি সেটা একটা কাজ হলো। মানে যা কিছু করছি সেটাকেই ওরা কর্মযোগের মধ্যে রাখছে। জ্ঞান যোগের মধ্যে কিচ্ছু করার নেই। জ্ঞান যোগে সেখানে একদম চিত্ত এত পরিষ্কার হয়ে গেছে যে ওখানে শুধু শ্রবণ মনন নিধিধ্যাসন। তো কেউ বলতে পারে যে শ্রবণও তো একটা কর্ম হলো, মননও তো একটা কর্ম হলো, নিধিধ্যাসন না হয় সমাধির অবস্থা হয়ে গেল, শ্রবণ তো একটা কর্ম হলো। তো সেই কর্মটা অধিকারী এমন হয়ে যায় তখন আর ওর মনে অন্য কোনো ইচ্ছে থাকে না আত্মা সম্বন্ধে জানা বা ভাবা ছাড়া। তখন স্বয়ংয়ের উপরেই স্বয়ং আমি কে, এই এই যে আমরা যতই ভাবার চেষ্টা করি না কেন আমি কে, আমরা দেখবেন কিছুতেই ভাবতে পারবো না। আমি কে ভাবতে গেলেই হয় শরীর আসবে, আর নাই তো খুব যদি আমাদের মন সূক্ষ্ম হয়ে থাকে তাহলে মনটাকে আমরা অনেকক্ষণ দেখতে পারি, তার আগে তো মন যাবেই না, অন্ধকার। এই জন্য আমি কে দেখাটা কর্মের মধ্যে আসে না। কিন্তু এখানে যা কিছুই আপনি করছেন চিত্তশুদ্ধির জন্য, সে ভক্তি করুন, ধ্যানই করুন, নিষ্কাম কর্মই করুন, সবটাকেই ওরা কর্মের মধ্যেই ধরেছে। এই তৃতীয় অধ্যায় প্রথমে একটা শ্লোক আসবে, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ, জ্ঞান যোগেন সাংখ্যেন কর্ম যোগেন। দেখো দুটোই মাত্র পথ আছে, একটা হচ্ছে জ্ঞান যোগ আর একটা হচ্ছে কর্মযোগ। হ্যাঁ, দু রকমের অধিকারী হয়। এক রকমের অধিকারী যাদের সংসারের বাসনা আছে, তারা কি করবে? তারা এইসব কর্ম করবে। কর্মের মধ্যেই ভক্তি টক্তি সব ধরা। ভক্তি মানে ভক্তিটা হয়ে গেল যেন সোনায় সোহাগা। ভক্তি ছাড়া কর্মযোগ অনেকটা নিরস হয়ে যায়। এই আজকেও সেটাই বলবেন শঙ্কর, শঙ্কর সেটাই বলবেন। এই যেখানেই আসবে এই যে আজকে যে কর্মের
ডেফিনেশন আসছে, সেখানে বলছে ঈশ্বর অর্পণা বুদ্ধিয়া। ভক্তি তো লাগেই লাগে, ভক্তি ছাড়া আধ্যাত্মিক জীবনে কিচ্ছু নেই। কিন্তু ওটা একটা অক্সিলারি পথ, ওটা দিয়ে আপনাকে যেতে হবে কিন্তু জ্ঞানেই। ভক্তি, আর আমরা এমনি সাধারণত কি বলি যে ভক্তি পথ এবং জ্ঞান পথ একই পথ, যেখানে ভক্ত যাচ্ছে সেখানেই জ্ঞানী যাচ্ছে। ওটা কথাটায় কোনো অ্যাম্বিগুইটি নেই। যার যে ভাবটা বেশি সে ভাব দিয়ে যাবে। কিন্তু মেন হচ্ছে কি, আমার নিজের স্বরূপ সম্বন্ধে যতক্ষণ আমি জ্ঞান হচ্ছে না, ততক্ষণ আমার শোক আর মোহ যাবে না, শোক আর মোহ যাবে না। তাহলে আপনি বলতে পারেন একটা ভক্তর কি হবে? ভক্ত যে ভক্তি করছে তার কি হবে? ভক্ত এমন একটা জায়গায় পৌঁছে যায়, সে জানে ভগবান ছাড়া কেউ নেই, যা কিছু হচ্ছে ভগবানের ইচ্ছায় হচ্ছে। সেও ভারী উচ্চ অবস্থা। গীতাতে ভক্তিটাকে ওরা কর্মের মধ্যেই রেখেছে, এইটা আমার বলার মানে। এইখানে দেখুন 47, 48, 49, 50, এই 4টা শ্লোক হচ্ছে যেটাকে বলে বীজ শ্লোক। গীতা আসল কর্মযোগ মানে কি? কর্মযোগের মধ্যে দুটো কথা আছে, একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে যোগ। এইখানে আমাদের বীজ শ্লোকে ও বলছে যে কর্ম হোক, কর্মফল হোক, তোমার অ্যাটিটিউডটা খুব হেলদি হওয়া উচিত। অ্যাটিটিউড হেলদি মানে কি? তুমি যে কাজটাই করছো না কেন সেই কাজটার প্রতি একটা ভালোবাসা থাকবে, কাজটার প্রতি একটা ভালোবাসা থাকবে। আর ফল চিন্তা করো না, যেরকম বলছে ফল তো তুমি কাজ ধরো, ফল তো একটা তার হবেই। কাল তার আমি অনেকগুলো উদাহরণও দিয়েছি। আরেকটা উদাহরণ আজকে দিই। এই যে মেট্রোলজিতে তারা বলে যে, দেখেন না, যখন ওয়েদার ফোরকাস্ট বলে, তোরা বলে যে এই এই এলাকাতে কালকে বৃষ্টি হতে পারে। এটা কিন্তু এমনি বলে না, তাদের 160টা না 170টা প্যারামিটার আছে। সেই 160, 170টা প্যারামিটারকে স্টাডি করে ওরা ওই ফোরকাস্টিংটা করতে পারে যে এইখানে কালকে বৃষ্টি হবে। তাও দেখুন ওদের ফোরকাস্ট হিসেবে বৃষ্টি তো হয় না। সায়েন্সের কত এখন অগ্রগতি হয়েছে, কত জিনিস ওদের রেকর্ডের মধ্যে থাকে, সব কিছু দেখে তখন ওরা ফোরকাস্ট করছে যে বৃষ্টি হবে, তাও বৃষ্টি হয় না। তো যখন কি এত কিছু হিসেব করেও যখন বৃষ্টি হচ্ছে না, তখন তুমি কি করে ভাবছো তোমার কর্মের ফল সবসময় তুমি সফলই হবে? তুমি সফল হওয়ার জন্যই কর্ম করছো, কিন্তু তুমি এইটা বুঝে করো, ফলটা তোমার হাতে নয়। এইটাই সবচেয়ে বড় কথা, ফলটা তোমার হাতে নয়, কর্ম করাটা তোমার হাতে। এই জন্য হেলদি অ্যাটিটিউড হবে, আর হেলদি অ্যাটিটিউড ওয়ার্ডস রেজাল্টও হবে। তো মানে মেন কথা হলো যে কর্ম করাতে একটা, আমাদের বেশিরভাগ মানুষই দেখবেন যারা চাকরি করে তারা রিটায়ারমেন্টের দিন করে, আগে তো চাকরি পাওয়ার দিন গুনতো যে কবে চাকরি পাবো। যখন দেখে এই চাকরি আর এই মাস গেলে মাইনে, তখন ওরা 2-4 বছর 5 বছরে টায়ার্ড হয়ে যায়। আর তারপরে ওরা কোনো রকমের টাইম পাস করে, ভালো করে করে না, আর রিটায়ারমেন্ট ইনক্রিমেন্ট এই সেই এই নিয়েই তারা মনে পড়ে আছে। তার জীবনকে উপভোগও করতে পারে না, স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে না। তো সোজা কথা হচ্ছে কর্মযোগ মানে হচ্ছে ইউ মাস্ট লাভ ইউর ওয়ার্ক, হোয়াট এভার ইউ ডু। ছোট থেকে ছোট কাজ হোক, বড় থেকে বড় কাজ হোক, কিন্তু আমাকে আমার কাজ। আজকে একটা ওই পুলেলা গোপীচন্দ, ওর একটা দারুণ গল্প, সে আর আমি আজকে বলবো না। সে হচ্ছে নাম করা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নও ছিলেন, আর তারপরে উনি খুব নাম করা এখন ব্যাডমিন্টন কোচ।
দ্রোণাচার্য পদ্মশ্রী টদ্মশ্রী সব পেয়েছেন, অনেক প্রাইজ পেয়েছেন। এই যে সানিয়া নেহওয়াল, তারপরে ওই পিভি সিন্ধু, এরা সব ওর ছাত্রী। তো একটা কথা বলছে, রিপোর্টার জিজ্ঞেস করছে ওকে যে যে তুমি মেয়েদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন তৈরি করলে, এটা তোমার কি করে সম্ভব হলো? ভারতের মেয়েরা তো এরকম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো কখনো হয়নি, কোনো খেলাতেই হয়নি। বলে একটা প্রচলিত ধারণা ছিল আমাদের দেশে যে মেয়েদের মধ্যে সেই স্ট্রেংথ নাই যে ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করতে পারে, সেই রকম স্ট্রেংথ আমাদের ভারতীয় মেয়েদের মধ্যে নাই। আর সেই জন্য তারা, ভারতের মধ্যে তো নানান রকম স্পোর্টস খেলা হয়, সবই খেলে, কিন্তু ওরা ইন্টারন্যাশনাল লেভেলে কিছু করতে পারবে না। বলে আমার এই জন্য এরকম খোঁজ ছিল যে এরম কিছু যদি এরম কোনো মেয়েকে পাই, সে ট্রেমেন্ডাস প্যাশনেট ফর সাকসেস, ট্রেমেন্ডাস প্যাশনেট, অ্যান্ড হু লাভস দ্য গেম, এই দুটো যদি আমি কোয়ালিফিকেশন পাই, তাহলে আমি কি বলে ওকে নিয়ে একটু কাজ করব। বলে প্রথম আমার কাছে এলো এই সানিয়া নেহওয়াল। বলে তখন 13-14 বছর বয়স। আমি দেখলাম এর চোখের মধ্যে সেই আগুন আছে, এ এক্সেল, মানে খুব উপরে যেতে পারে। আমি ওকে এমন ওর পেছনে লাগলাম, ওকে এত ট্রেনিং দিলাম, ও মুখ বুঝে আনন্দের সঙ্গে, বলে তখন তো এই মোবাইলটাও তেমন ডিস্টার্ব করতো না, সেই সময় মোবাইল আসেনি, সেটা একটা ওর পক্ষে প্লাস পয়েন্ট ছিল যে পুরো এনার্জিটা লাগাতে পেরেছে। কিন্তু এই যে পিভি সিন্ধু যখন এলো, সে কিন্তু মোবাইলের যুগে এসে গেছে, তখন এই মোবাইল টোবাইল সব এসে গেছে, কিন্তু আমি দেখলাম মেয়েটার মধ্যেও সেই এক আগুন আছে যা সানিয়া নেহওয়ালের মধ্যে ছিল। এই জন্য দেখুন, এরা দুজনে ভারতের ব্যাডমিন্টনকে কোথায়, মেয়েদের ব্যাডমিন্টনকে কোথায় নিয়ে চলে গেছে, অলিম্পিকে মেডেল নিয়ে এসছে। এই জন্যে কোনো কাজে এক্সেলেন্ট হতে হলে একটা হচ্ছে কি প্যাশন চাই, কাজ করতে একটা ট্রেমেন্ডাস প্যাশন চাই। ভালো ডাক্তার হতে হলে, ভালো টিচার হতে হলে, ভালো ক্লার্ক হতে হলে, ভালো মানুষ হতে হলে একটা প্যাশন তো লাগেই, এবং ভালোবাসাও লাগে সেই কাজের প্রতি। তো এইখানে বলছে যে কর্মযোগে তোমাকে এইটা মনে রাখতে হবে, দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড। তোমার কাজের প্রতি ভালোবাসা থাকবে, আর কাজ যখন তুমি করছো তার একটা না একটা ফল তো হবেই, তুমি ফলের আশা রেখে কাজ করো না। এই দেখো না, আমি এক্সাম্পল দিলাম যে 150টা 160টা প্যারামিটারসে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দেখে বৃষ্টি হবে কি হবে না, বৃষ্টি হবে বলে তাও হয় না, এত কিছু ক্যালকুলেট করাও হচ্ছে না। আর আমরা তো সাধারণ মানুষ, কতগুলো ফ্যাক্টর বাইরে বাইরে কাজ করে, এই হয়ে গেল আজকে। এই জন্য বলছে এই 47, 48, 49, 50, এই চারটেকে বলছে বীজ শ্লোক। বীজ শ্লোক মানে এর পরে যে অধ্যায়টা আসছে সেটা কর্মযোগ, সেইখানেই কর্ম সম্বন্ধে ডিটেলে কথা হবে, এখানে সেগুলোকে একটুখানি ঘুরিয়ে দিল। তো আজকে বলছেন योगस्थ कुरु कर्माणि संगम त्यक्त्वा धनंजय सिद्ध सिद्ध्यो समो भूत्वा समत्वम योग उच्यते। এই একটা যোগের ডেফিনেশন দিল কি, সমত্বম। সমত্বম মানে কি, ব্যালেন্স। কখন ব্যালেন্স? সিদ্ধি অসিদ্ধিকে যে সমান নিতে পারে। সিদ্ধি অসিদ্ধিকে সমান কে নিতে পারে? যে বুঝতে পারে কর্ম করার সময় সে অকর্তা। কারণ তুমি যদি কর্মের কর্তা নিজেকে মনে করো, তাহলে অটোমেটিকলি তুমি কর্মের ভোক্তাও হবে। আর সব সময় তোমার কর্ম যে সফল হবে তা তো নয়। আর যখন সফল হবে না, তখন তোমার মন খিচড়ে যাবে। তার মানে কি, তুমি সিদ্ধি আর অসিদ্ধিতে সমান থাকতে পারছো না। এখানে কি বলছেন? যোগস্থ কুরু কর্মাণি, এই যোগস্থ সম্বন্ধে কি সুন্দর বলেছেন শঙ্কর। যোগস্থ সম্বন্ধে বলছেন যোগস্থ কর্মাণি কুরু, যোগস্থ সম্বন্ধে বলছেন কেবলম ঈশ্বরার্থম তৎ আপি ঈশ্বর মে তুষ্যতি ইতি। মধুসূদন বলছেন
ঈশ্বর আরাধনা বুদ্ধিয়া। এই যে যখন আপনি কর্ম করছেন, তখন যদি এই মানসিকতা নিয়ে কর্ম করেন যে আমি যে কর্মটা করছি তাতে ভগবান প্রীত হচ্ছেন, আমার এই কাজটা দেখে ভগবান খুব খুশি হচ্ছেন, আমি এত ভালো করে কাজটা করার চেষ্টা করছি যে ভগবান খুব খুশি হচ্ছেন। সেই ঘটনা আছে না, এই আমাদের সাধুরা তখন অনেক আগেকার সময় বেলুর মঠে দুর্গাপুজো হবে, শ্রী শ্রী মা এসছেন, মায়ের নামে সংকল্প হয় তো, তো মাকে আনা হয়েছে কলকাতার থেকে। ওই 3 দিন 4 দিন উনি ওই মঠে ওই নীলাম্বর বাবুর বাড়িতে থাকবেন। তো এক জায়গায় সাধুরা বসে সব আলু কাটছে, মা দেখতে এসছেন। তো মা বলছেন, আহ, ছেলেরা কি সুন্দর আলু কাটছে। একজন জগদানন্দ মহারাজ বলেছিলেন, খুব ব্রহ্মজ্ঞ সাধু, অনেক আমাদের আত্মস্থানন্দ মহারাষ্ট্র রাজারা তার কাছে বেদান্ত পড়েছেন, ওরা খুব জগদানন্দ মহারাজের কথা বলতেন। সেই জগদানন্দ মহারাজ বলছেন যে আলু কেটেই হোক, কুটনো কেটেই হোক, ঘর ঝাড়ু দিয়েই হোক, মা তোমার পাদ পদ্মে ভক্তি ছাড়া আর আমাদের কিচ্ছু চাই না। এই সমস্ত সময় যেই কাজ করুন না কেন, সংসারের কাজই করুন না কেন, আর বাইরের জাগতিক কাজই করুন না কেন, যে কাজই করুন না কেন, এই মনের মধ্যে ভাব রাখতে হবে আমার কাজে মা সন্তুষ্ট হচ্ছেন। এইটাকে বলে যোগস্থ কুরু কর্মাণি। হৃদয়ে ভগবানকে রেখে আপনার যে কর্মেন্দ্রিয় আছে, আমাদের কর্মেন্দ্রিয় কি হাত, পা, মুখ, পায়ু, উপস্থ, এই কটা দিয়েই তো কাজ হয়। হ্যাঁ, তো এইগুলোকে কর্মে লাগাতে হবে। মুখ দিয়ে কথা বলা হয়, মন দিয়ে ভাবা হয়, হাত পা দিয়ে কাজ করা হয়, মন দিয়ে, বাণী দিয়ে বা শরীর দিয়ে, এই 3 রকম ভাবেই কর্ম হয়। যে কর্মটাই আমি করি না কেন তাতে মা প্রসন্ন হচ্ছেন, এই ভেবে কাজ করাটাকে বলে যোগস্থ কুরু কর্মাণি। তারপর একটা কথা বলছেন, সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়। সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় মানে কি? ওই যে তোমার কর্ম করছো, কর্ম যে ফল হচ্ছে তার প্রতি অ্যাটাচমেন্ট তুমি একদম করবে না। এইটা হচ্ছে বীজ, এইটাই হচ্ছে কর্মযোগের মেন কথা। সঙ্গম ত্যক্ত্বা, কর্ম ভালো করে করো, কিন্তু কর্ম ফলের সঙ্গে যেন তোমার সঙ্গ না হয়ে যায়। তোমার সব সময় যেন মনে থাকে যে মা প্রসন্ন হচ্ছেন কি হচ্ছেন আমার কর্মে, এইটাকে তুমি সব সময় দেখতে থাকো। তাই বলছেন সিদ্ধ সিদ্ধ সম ভূত্বা সমত্বম নিয়োগ উচ্চতে। বলছে সিদ্ধিকে আর অসিদ্ধিকে, মানে হচ্ছে সাকসেস, সিদ্ধি মানে হচ্ছে ফেলিয়ার, দুটোকেই সমান ভাবে নাও। এই যে আইপিএল খেলা হচ্ছে, একটা দল জিতছে একটা দল হারছে, যে দলটা হারছে সে কি কম চেষ্টা করছে? তার কি চেষ্টায় কোনো ত্রুটি আছে? কোনো ত্রুটি নেই, জান লাগিয়ে দিচ্ছে, তাও তো হারছে। আর হেরে যদি সে মুষড়ে পড়ে, তাহলে দ্বিতীয়বার কি পরের দিনের ম্যাচ কি আর ওরা খেলতে পারবে? খেলতে পারবে না। এই জন্য মেন্টাল টাফনেস প্রচুর দরকার। ওই লেভেলে গিয়ে মেন্টাল টাফনেস ভীষণ দরকার। সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমত্বম যোগ উচ্চতে। এখানে একটা গল্প মনে পড়ে গেল। একটা আমি ম্যানেজমেন্ট সেমিনারে গেছিলাম, সেখানে একজন খুব শিক্ষিত সাধু এসেছিলেন, কোনো অন্য সম্প্রদায়ের, কিন্তু প্রচন্ড শিক্ষিত। সে আমেরিকাতে চাকরি টাকরি করে তারপরে অনেক বড় বড় পোস্ট হোল্ড করে তারপরে সন্ন্যাস নিয়ে নিয়েছে, কিন্তু এরকম বড় বড় প্রোগ্রামে ওনাকে পাওয়া যায়। তো ওই ওই লেকচারে উনি একটা কথা বলেছিলেন যে, ওই সন্ন্যাসী নিজেই বলছেন, ওই ইউটিউবে আছে, ওর নামটা আমার এখন মনে পড়ছে না, পরে আমি না তো জানিয়ে দেবো। খুব মনে হচ্ছে ও ওই যে গুজরাটে যে সম্প্রদায়টা আছে না সন্ন্যাসীর,
কি সম্প্রদায়, ওটার সন্ন্যাসী মনে হয় উনি, আমি পরে নাম জানিয়ে দেবো। সে বলছে যে আমার মনে হতো, আচ্ছা অন্য মিড লেভেল কি একটা এক্সিকিউটিভ লেভেলের সিলেকশন আমি বুঝলাম, যে তার উপরে লোক আছে তারা মিলে ওকে সিলেক্ট করছে, কিন্তু কোনো যদি একটা কোম্পানির সিইও কে সিলেক্ট করতে হয়, চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সবচেয়ে বড়, তাকে যদি সিলেক্ট করতে হয় তাহলে এরা কিভাবে করে, এরা তাকে কিভাবে সিলেক্ট, বলে আমার মনেই প্রশ্নটা ছিল যে একটা সিইও কে, একটা গুগলের সিইও সুন্দর পিচাই, এখন তো কতগুলো, হ্যাঁ সব গুগল বলো মাইক্রোসফট বলো সবের সিইও হচ্ছে সব ভারতীয়রা। 15-20টা যে সবচেয়ে বড় টপ কোম্পানি আছে তার সবগুলোর টপ মানুষ হচ্ছে ভারতীয়, আর সব সাধারণ সাধারণ পরিবার থেকে গেছে, মিডল ক্লাস পরিবার থেকে গেছে। এই সুন্দর পিচাই নাকি মাসে 320 টাকা, 320 কোটি টাকা মাইনে পায়, মাসে তার মাইনে হচ্ছে 320 কোটি। সুন্দর পিচাই গুগলের হেড যে। তো বলে আমার এইটা মনে প্রশ্ন এলো, কি করে করে, বলে এটা আমার কিছুতেই আমি কাউকে জিজ্ঞেসও করতে পারছি না কাউকে। তো বলছে একটা প্রোগ্রামে এরকম আমার পাশে একজন সিইও কে আমরা পেয়েছি, এরকম একটা কোম্পানির সিইও কে আমার পাশে একটা প্রোগ্রামে পেয়েছি। আমি ওকেই জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমরা সিইও কে কি করে সিলেক্ট করো, একটা সিইও বদলে যে আরেকটা সিইও তোমরা রাখবে, কারণ বাকি তো সব তার নিচে থাকবে, বোর্ড অফ ডাইরেক্টর ডাইরেক্টর সব তার নিচে থাকবে, তো সিইও কে তোমরা কি করে সিলেক্ট করো, বলে আমাদের একটা এরকম টপ লেভেল একটা অ্যাপয়েন্টিং অথরিটি আছে, একদম টপ লেভেলের লোক ওরা। ওরা বলে তোমাদের কাছে তো সেই যে অ্যাপ্লিকেন্ট আসছে তারা তো বেশি না, একটা সিইও মানে কি হয়তো 4-5টা অ্যাপ্লিকেশন আসবে, আর তাদের একদম স্কুল লেভেল থেকে নিয়ে সমস্ত কলেজ লেভেল, তারপরে তার প্রফেশনাল ওয়ার্ক ওয়ার্ক সবের তো ডিটেল তোমাদের কাছে তো আছেই, তোমরা কি দেখে ওকে সিলেক্ট করো, আর কেউ কম নয় ওখানে, তো কি দেখে তোমরা ওকে সিলেক্ট করো। তখন সে বললো আমরা শুধু ওকে একটা প্রশ্ন করি, বাকি তো ডাটা আমাদের সামনেই আছে, আমরা একটা প্রশ্ন করি আর তার উত্তরের জন্য আমরা ওকে সময় দিই, ও যদি 4-5 ঘন্টা সময় চায় তাও আমরা দিই। আমরা ওকে এই প্রশ্নটা করি যে তুমি এর আগে যেখানেই কাজ করেছো সেখানে যে যখন খুব টাফ সিচুয়েশন, কতটা টাফ তোমাকেই বোঝাতে হবে, সেই খুব টাফ সিচুয়েশনের মধ্যে তুমি কি করে কোম্পানিকে বার করে এনেছো, কি করে ওকে শক্ত ফুটিং এর উপরে দাঁড় করিয়েছো, সেটা আমাদেরকে বুঝিয়ে বলো। তখন ওকে পুরো সেই দেখে একটা পাওয়ার পয়েন্ট বানাতে হয়, তখন ওকে পুরো এটা বানাতে হয় যে কি 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 কি, বলে ওইটাকে আমরা তখন সবগুলো যতগুলোকে তো আমরা একই প্রশ্ন করেছি সবাইগুলো আমাদেরকে ওইরকম নিজেদের প্রেজেন্টেশনটা দিয়েছে, তারা বোঝায়ও, তারপরে আমরা ওইগুলোকে সামনে রেখে যে কে কটা এই টাফ সিচুয়েশনে ঠান্ডা মাথা রেখে আর কোম্পানিটাকে দাঁড় করাতে সমর্থ হয়েছে, আমরা সেই রকম মানুষ খুঁজে নিই। এই করে আমরা একটা কোম্পানির সিও, এই দেখুন এটা একটা চাই মাইক্রো লেভেলে হোক, আমাদের ঘরের লেভেলে হোক, কি ম্যাক্রো লেভেলে হোক, ব্যাপার কিন্তু একটাই, যে টাফ সিচুয়েশন কি করে সিলেক্ট করো। আমি আপনাদের বলেছিলাম সাকসেস আর ফেলিয়ারের মাপকাঠি আজকাল হচ্ছে কটা বাড়ি, কটা গাড়ি, কত ব্যাংক ব্যালেন্স তার উপরে নয়, সাকসেসের মাপকাঠি হচ্ছে আপনি সাকসেস আর ফেলিয়ারকে কিভাবে হ্যান্ডেল করতে পারেন, সেটা হচ্ছে সাকসেসের মাপকাঠি। এখানেও বলছে সিদ্ধ সিদ্ধেও সমো ভূত্বা সমত্বম যোগ উচ্চতে, যে সিদ্ধি আর অসিদ্ধিকে সমানভাবে নিতে পারে, মানে ব্যালেন্স অফ মাইন্ড। ব্যালেন্স অফ মাইন্ড কে নিতে পারে, যে কর্তা তার কিন্তু কর্তৃত্ব থাকবে না, আর যেহেতু তার কর্তৃত্ব নেই তাই এই জন্য ভোক্তৃত্বও নেই, কিন্তু
কর্ম সে একদম ফুল প্যাশনের সঙ্গে, ফুল ভালোবাসার সঙ্গে করছে, সেই মানুষটা তখন এই সিদ্ধি অসিদ্ধিতে, এই দেখুন দুটো এখানে কর্ম যোগের উপরে দুটো ডেফিনেশন আছে, একটা এইটা আর একটা হচ্ছে এই 50 নম্বরটা। এটাই বললো সমত্তম যোগ উচ্চতে, আর ওটা বলছে যোগা কর্মসু কৌশলম। দুটো কেন বললেন? আমার মনে হয় দুটো এই জন্য বললেন, এইটা বলেন কর্ম মানে কি, কর্ম আর ফল, কর্ম এবং তার ফল, এই দুটো মিলে হয় কর্ম। আপনি যেই কর্ম করেন তার একটা ফল তো আছেই। তো একটা হচ্ছে কর্মটা কেমন হওয়া উচিত সেটা এই শ্লোকে বোঝালো। হ্যাঁ, যোগস্থ কুরু কর্মাণি, দেখুন কর্মের উপরে, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বম যোগ উচ্চতে। কর্মটা যখন করবে মাইন্ড একদম ব্যালেন্স থাকবে। আপনি এটাও দেখেছেন অনেক সময়, যখন আপনারা মনটা যদি একদম শান্ত থাকে, যখন যে কাজটাই করেন সেই কাজটা একটা দারুণ সুন্দর কাজ হয়, ওই কাজটা করে একটা আনন্দ লাগে। যে কাজটার পেছনে আপনার ভালোবাসা আছে, মন শান্ত আছে, দেখবেন সেই কাজটা, একটা ক্রিয়েটিভ কাজ করতে গেলে তো এগুলো লাগেই। এজিটেটেড মাইন্ড দিয়ে ক্রিয়েটিভ কাজ হয় না, একটা মূর্তি বানানো হয় না, একটা পেন্টিং বানানো হয় না, একটা গানও লেখা গাওয়া হয় না, একটা কবিতাও করা হয় না। সব জন্যই কিন্তু এই ব্যালেন্স মাইন্ড চাই। এই জন্য এখানে বললেন এই সমত্বম যোগ উচ্চতে। এখন আমরা 50 নম্বর শ্লোকটা দেখি। বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগ কর্মসু কৌশলম। বুদ্ধিযুক্ত যাহাতি, কেছে এই যে তুমি যে তোমার যুক্ত বুদ্ধি, ওটাকে উভে সুকৃত দুষ্কৃতে, মানে তোমার যেন মনটা সুকৃত কি দুষ্কৃত তার সঙ্গে অ্যাটাচ নাই। হ্যাঁ, তার থেকে ত্যাগ, তসমাৎ যোগায় উজ্জস্ব, তোমার মন কোথায় যোগ আছে, যোগে রয়েছে। তসমাৎ যোগায় উজ্জস্ব, যোগায় উজ্জস্ব মানে যোগা কর্মসু কৌশলম। এই যে কর্মসু কৌশলম হচ্ছে এখানে মেন ওয়ার্ড। কর্মসু কৌশলমকে মেন ওয়ার্ড কেন ধরেছে? কর্ম করলেই কর্মের বন্ধন হয়, কর্ম করলেই কর্মের বন্ধন হবে। আমি এটা করেছি, এই কাজটা আমার জন্য সম্পূর্ণ হতে পেরেছে, আমি এই কাজটার কর্তা, এ একটা ন্যাচুরাল আসে। তাই জন্য ওখানে বলছে যোগা কর্মসু কৌশলম, মানে হচ্ছে তুমি কাজও করবে কিন্তু এমন কৌশলে কাজ করবে যাতে ওর মধ্যে এই আমি বুদ্ধিটা থাকবে না, আমি বুদ্ধিটা থাকবে না। সিনসিয়াসলি কাজ করবে, পারফেক্টলি কাজ করবে, মনের আনন্দে কাজ করবে, সব করবে, কিন্তু কাজ করার পরে তোমার আমি বুদ্ধি থাকবে না। সেটাকেই বলছে বুদ্ধিযুক্ত জাহাতি। এইটা হচ্ছে সেই বুদ্ধি যা দিয়ে কাজ করতে পারলে যোগা উইল বিকাম, কর্ম যোগা উইল বিকাম এ কৌশল। একটা, এটা একটা যোগ করার, কর্মযোগ করার একটা কৌশল হচ্ছে কি, বুদ্ধিযুক্ত জাহাতি উভে সুকৃত দুষ্কৃতে তসমাৎ যোগায় যুজ্যস্ব। এই যে শ্লোকটা এলো, এটা এলো কর্মফলের কনটেক্সটে, প্রথমটা এসেছিল কর্মের কনটেক্সটে। কর্ম কি অ্যাটিটিউড নিয়ে করা উচিত সেই জন্য বললো যোগস্থ কুরু কর্মাণি, আর এইটা বলছে বুদ্ধিযুক্ত যাহা তিহা উভে সুকৃত দুষ্কৃতে। ওইটা হলো কর্মের উপরে, এইটা হলো কর্মফলের উপরে। হ্যাঁ, আপনাকে কর্মটা এমন ভাবে করতে হবে যেন, এরকম এখন দেখবেন অনেক আছে, এই নিয়ে আরো কথা হবে, যে একজন মানুষ খুব কাজ করে, কেন সে সেই সংস্থাটার হয়তো সেক্রেটারি, খুব কাজ করে, দিনরাত কাজ করে,
কিন্তু আপনি ওকে সেক্রেটারিশিপ থেকে সরিয়ে দিন, আর কাজ করছে না। তার মানে কি, ওই সেক্রেটারিশিপের পদের লোভে সে কাজ করে যাচ্ছিল। কিন্তু যে ঠিক ঠিককারের কর্মী হবে সে ওরকম করবে না। তুমি আমাকে সেক্রেটারি বানাও আর না বানাও, আমার তো আসল কাজ হচ্ছে এই কর্মের দ্বারা আমি মাকে সন্তুষ্ট করতে চাই, ভগবানকে সন্তুষ্ট করতে চাই। আমার মেন জীবনের থার্স্ট হচ্ছে ইনার গ্রোথ। আমার মেন জীবনের উদ্দেশ্য হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ। স্পিরিচুয়াল গ্রোথের জন্য আমাকে তুমি যে পদে দাও না কেন, আমি সেই পদেই কাজ করে করে। আমার একটা খুব ভালো একটা উদাহরণ মনে পড়ে গেল। আমার একটা জানাশোনা ছেলে, সে ওই ওই এতে 10টা না, খুব বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, তা 10টা না 12টা ডিপার্টমেন্ট, 10টা 12টা ডিপার্টমেন্টের এক একজন করে জেনারেল ম্যানেজার আছে। ও হচ্ছে প্রোডাকশনের জেনারেল ম্যানেজার। তো ওই ওই কোম্পানির যে সিইও, তার তো অনেকগুলো কোম্পানি আছে। তো একবার ওদের কোম্পানি ভিজিট করতে এসছে, খুব বড় কোম্পানি। তো ভিজিট করতে এসে ও 10জন জেনারেল ম্যানেজারকে নিয়ে বসে বলছে, আচ্ছা তুমি তোমার ডিপার্টমেন্ট কেমন চলছে টলছে, প্রশ্ন তো হয়ে গেল। এখন তোমরা এক একজন বলো যে তুমি এখন থেকে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও। কেউ বলছে যে আমি আরো অন্তত 2টো লেভেল প্রমোশন যেন আমার হয়ে যায়, আমি ওইখানে আমাকে দেখতে চাই। কেউ বলছে আমার তো এখন এর থেকে তো বড় রাইজ তো আমি অন্য কোম্পানিতে পাবো, তো আমি যদি এতটা পে প্যাকেট পাই তবে আমি থাকবো। এই আমার যে জানাশোনা ছেলেটা, এই দেখো ঠাকুর স্বামীজির ছাত্র, মানে শিষ্য হলে কিরকম হয়, খুব সিনসিয়ার শিষ্য। যখন তার কাছে এসছে, বলছে তুমি বলো যে তুমি তোমাকে 5 বছর পরে কোথায় দেখতে চাও। বলছে আমার শুধু একটাই উদ্দেশ্য, আপনারা যে কাজটা আমাকে দেবেন সেই কাজটা যেন আমি সুষ্ঠু রূপে করে দিতে পারি, ব্যাস। বলে লোকে তো আমার উত্তর শুনে হা হয়ে গেল। আমি কোনো পে রাইজও চাইলাম না, আমি কোনো প্রমোশনও চাইলাম না, আমি কিচ্ছু চাইলাম না। আমি শুধু বললাম যে আমার যেন কাজটা যেটা আমাকে দেওয়া হয়েছে সেই কাজটাকে যেন আমি করে দিতে পারি। সে এমন কাজ করতো ছেলেটা, আমার মনে আছে ও আগে এইখানে বাংলায় একটা প্ল্যান্টে ছিল দুর্গাপুরে। ও তখন এখানেও, এটা অন্য কোম্পানি। তো রাত্রে কোয়ার্টার, ওদের বড় বড় কোয়ার্টার, এক্সিকিউটিভ কোয়ার্টার তো ভেতরেই আছে, কোয়ার্টারেই থাকতো। তো রাত্রে নাইট শিফটে লোক এসছে, এসে বলছে ওই যাদের ওইখানে ফানেলের মধ্যে কোনো র মেটেরিয়াল কিছু, ওরা খুব একটা মাইক্রো ফিল্মস বানায়, একটা কি আমি জানি না ওটা কি জিনিস, খুব পাতলা ফিল্ম মতন কিছু বানায়। তো বলছে ওতে যে র মেটেরিয়ালটা ঢালার কথা, সেই কি হ্যাঙ্গাম হয়েছে, সেই ওরা স্ট্রাইক করে দিয়েছে। তারা বলছে আমরা মাল ফেলবো না ফানেলের মধ্যে, আর যদি আধা ঘন্টার মাল না পড়ে তাহলে পুরো প্ল্যান্টটা বন্ধ হয়ে যাবে। ও রাত্রে ওই পায়জামা পরে আর জামা পরে ছুটে 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 গেছে, এই এতে প্ল্যান্টে গেছে। প্ল্যান্টে গিয়ে দেখছে যে কি হিসাবে একটা কারণে, এটা ট্রেড ইউনিয়ন তো খুব, এখানে তো এরকমই, বাংলায় তো এরকমই ব্যাপার। সে দেখছে ওদেরকে কিছুতেই উঠিয়ে কাজে লাগাতে পারছে না। সে বলছে আচ্ছা তুমি এখন তো কাজ করো সকালে। বলছে না, আমরা এইটার সুরা না অব্দি আমি কাজ করব না। বলে আমি তো দেখলাম মহারাজ যে এরা তো কোন রকমের কাজ করবে না, আমি নিজে পিঠে একটা ছোট ছেলেকে এদিক থেকে নিয়ে নিলাম, বলে তোরা আমার পিঠের উপরে তুলে দে, আমি 10টা সিঁড়ি উঠে গিয়ে ওই ফানেলের মধ্যে মাল ঢালবো। চিন্তা করুন, ও জেনারেল ম্যানেজার, হ্যাঁ, ও ওরম করে পিঠের উপরে। বলছে মহারাজ সেই দিন রাত্রে আমি অনেকগুলো বস্তা ওরম করে ঢেলে সারা রাত প্ল্যান্ট চালিয়েছি, আর আমার এখন এমন ব্যাক পেন যে এখন, তারপরে আমাকে শেক নিতে হয়েছে অনেক দিন। আমার তো অভ্যেস নেই এসব করার, এটা তো ওরাই করে, কিন্তু তখন দরকার ছিল বলে আমি তাই করেছি। এই যে কেউ দেখছে না, রাতে সেই রাজা জেনারেল ম্যানেজার, সে ইচ্ছে করলে বন্ধ হয়ে গেল, বলতে পারতো যে এরা স্ট্রাইক করে দিয়েছে আমি কি করব, করলো না, ও জানতেই দিল না। তারপরে যারা ওই মাল তুলছিল, ওরা দেখলো স্যার নিজেই মাল তুলছে,
তারা তারপরে ফিরে এসে তখন তারাও মাল দিয়ে শিপটাকে চালিয়ে দিল। পরে ওদের যা কিছু রিজলভ করার হলো। এই হচ্ছে কর্মযোগ। তোমাকে কেউ ভালো বলুক না বলুক, তোমাকে কেউ প্রমোশন দিক না দিক, তোমার পেপার, আমাদের দেখবেন যদি একটা গ্রুপ ছবি আসে তাতে আপনিও আছেন, প্রথমে আপনি নিজেকে খুঁজবেন। একটা আমাদের কমন টেন্ডেন্সি, আমি কোন জায়গায় আছি দেখি, হ্যাঁ, এরকম করে আমরা দেখতে থাকবে। বলছে একটা মানুষ কতই কুরূপ হোক না কেন, দিনে 100 বার আয়না দেখে। হ্যাঁ, একটা আমাদের ইগো আছে, আমাদের একটা অহংকার, একটা আমাদের আমির সাথে এমন রয়েছে যে আমাকেই আমি সব জায়গায় আগে দেখব, দেখার কিছুই নেই তাও দেখব। এই জন্য এখানে বলছে যোগা কর্মসু কৌশলম। হ্যাঁ, এইটা খুব মনে রাখবেন, এই দুটো শ্লোক। বুদ্ধিযুক্ত জাত ইহ উভে সুকৃত দুষ্কৃতে তসমাৎ যোগায় যুজ্যস্ব। যোগের মধ্যে থেকে তুমি কর্ম করো, যুজ্যস্ব যোগা কর্মসু কৌশলম। এইরকম ভাবে তুমি যদি কর্ম করো তাহলে কর্ম ফলের বন্ধনের মধ্যে তুমি ফাঁসবে না। কর্মবন্ধনে ফাঁসলে কি হবে? কর্মবন্ধনে ফাঁসলেই তো তুমি সংসার চাইবে। তো আমরা যারা এখানে গীতা পড়তে এসেছি, আমরা তো সংসার, তো যা আমরা পাচ্ছি, আমরা তো সংসারের জন্য পড়ছি না। আমরা চাইছি যাতে অদ্বৈতামৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অম্বত্বাম অনুসন্ধামি ভগবত গীতে ভবদ্বেষিনী। এই যে ভবরোগ, ভবরোগটা কি? মোহ আর শোক, এটাই তো ভবরোগ। ঠাকুর সেটাকে আরো ছোট করে দিয়েছেন, আমি ও আমার। এইটা যাতে আমাদের কমে, সেই জন্য তো আমরা, এটাই ভবরোগ। হ্যাঁ, এটা যাতে আমাদের যায় তার জন্য আমরা গীতা পড়ছি, তার জন্য আমরা গীতা অনুশীলন করছি, যাতে আমাদের সব কর্মের মধ্যে থেকে আমরা ভগবানকে মনে রাখতে পারি। সকাল থেকে আমাদের কাজ এমন ভাবে রাত অব্দি হবে যেন ভগবান আমার সাথে 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 আছেন। ভাবুন তো, যার 24 ঘন্টা ভগবান সাথে আছেন, তার কি দিব্য জীবন, তার কি দিব্য জীবন। একদিনে দুদিনে হবে না। হ্যাঁ, একবার আরেকজন, আমি সাধুর কাছে গেছিলাম, ও রাজস্থানে, উনিও একদম অশিক্ষিত, গ্রামের ভাষা বলতেন, অনেক আগেকার কথা। ওকে সবাই ওরা দাতা ভগবান বলতো, দাতা ভগবান। আর উনিও এই গ্রাম্য ভাষায় কথা বলতেন। আর একদম পোশাক মানে একটা হাঁটু অব্দি একটা ধুতি আর একটা ফতুয়া, এই তার ড্রেস। দাতা ভগবানের কাছে আমিও দেখা করতে গেছি, একটা বাগানের মধ্যে উনি উঠেছিলেন। তা তা আমার সাথে যারা নিয়ে গেছিল বলছে আপনি কিছু দাতা ভগবানকে প্রশ্ন করুন। আমি দাতা ভগবানকে এটাই প্রশ্ন করেছিলাম, সবসময় ভগবানকে মনে রাখা যায় কি করে? তো উনি নিজের ভাষায়, ওই রাজস্থানী গ্রাম্য ভাষায় বললেন, ও দাতারও তো ওই একই সমস্যা। বলছে এটাই তো সাধন, আর কি? বলছে দাতারও ওই একই সমস্যা, সবসময় ভগবানকে মনে রাখা যায় কি করে? এই জন্য যদি মনে না রাখা যায় তো সেটা কোনো আনন্যাচারাল নয়, তাকে ভুলে থাকাটাই আমাদের পক্ষে স্বাভাবিক। কিন্তু সাধন হচ্ছে আমাদের সব কর্মের মধ্যে তাকে মনে রাখতে হবে। এইখানে এই দুটো শ্লোককে আমি একসাথে পড়লাম, মাঝে একটা শ্লোক বাদ দিয়েছি, সেইটা আমি এখানে বলে দিই। একটা শ্লোক, এই যে দূরেণা হ্যবরম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয়া বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপণা ফল হেতবঃ। বলছে দূরেণা অবরম কর্ম, এখানে কর্মী, সকাম কর্মী আর কর্মযোগী, এই দুটোর ফারাক দেখিয়ে দিচ্ছে। বললাম না এই 4 শ্লোক, 47, 48, 49, 50, এইটা হচ্ছে 49। এই 4টে হচ্ছে বীজ শ্লোক। এর ডিটেল আসবে তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে একদম কর্ম কি করে করতে হয় তার খুব, সেটার নামই হচ্ছে কর্মযোগ।
এখানে বলছেন কর্মীর মধ্যে, সাধারণ সকাম কর্মীর মধ্যে আর নিষ্কাম কর্মযোগীর মধ্যে কি ফারাক? বলছে ভীষণ ফারাক। ওই দূরে না আবারম, বলছে বিস্তর ফারাক। কেন বিস্তর ফারাক? এ তো সব সময় ফল চাইছে, এ তো ভিখিরি, এ তো কৃপার পাত্র। দেখছেন? হ্যাঁ, কৃপণা ফল হেতবা, সে তো সবসময় ফলকে হেতু করে সে কাজ করে যাচ্ছে। তার হেতুই, তার কাজ করার পেছনে উদ্দেশ্যই হচ্ছে ফল। তো সে তো কৃপণ। কৃপণ মানে হচ্ছে কৃপার, মানে কৃপা পাওয়ার যোগ্য, মানে বেচারা। সে একটা বেচারা। তাই বলতে তুমি সেই বুদ্ধিকে স্মরণ করো যেখানে তুমি নিষ্কাম কর্মযোগী হতে পারো। তুমি এইরকম সকাম কর্মী হয়েও না, নিষ্কাম কর্মযোগী। কালকে এক ভদ্রলোক বলছে যে আমি তো গৃহী, আমাকে বলছে আমি তো গৃহী। আমি বললাম আপনি গৃহী নয়, আপনি গৃহস্থ আশ্রমে থাকেন। গৃহী আর গৃহস্থ আশ্রমে থাকা দুটো একদম আলাদা। কিরকম আলাদা জানেন? যেরকম কর্মী আর কর্মযোগের মধ্যে ফারাক, ওরকম গৃহী আর গৃহস্থ আশ্রমের মধ্যে ফারাক। যখনই আপনি গৃহস্থ আশ্রম বলবেন আপনারটা, তখনই কিন্তু আপনার জীবনের উদ্দেশ্য ভগবান হয়ে যাবেন। আমরা যেরকম সন্ন্যাস আশ্রমে আছি, আপনারা গৃহস্থ আশ্রমে আছেন, কেউ বানপ্রস্থ আশ্রমে আছে, কেউ ব্রহ্মচর্য আশ্রমে আছে। তখন আমাদের লক্ষ্য হয়ে যাচ্ছে উচ্চ। আর আমি যদি একটা টিন এজার হই, একটা কলেজ গোয়ার হই, একটা এমপ্লয়ি হই, একটা রিটায়ার্ড পার্সন হই, তাহলে কি হবে? আমি সাধারণ। তো গৃহী আর গৃহস্থ আশ্রমের মধ্যে যা ফারাক, সকাম কর্মী এবং কর্মযোগীর মধ্যেও এই ফারাক। বলছে দূরে না আবারাম, বলছে এদের থেকে অনেক নিম্নে আছে সকাম কর্মীরা। কেন? তারা কৃপার পাত্র। কারণ ফলে হেতবা, তারা সবসময় ফল চাইছে। তুমি কিন্তু একদম বুদ্ধিটাকে ফোকাস করে নিষ্কাম কর্ম করবে। কেন? এখানে মহামায়ার জাল এমন ভাবে রয়েছে ছড়ানো, এতে মানুষ মোহযুক্ত হতে একদম সময় লাগবে না। খুব সাবধানে থাকবে, সবসময় ভগবানকে মনে রাখবে। ঠাকুর তাই জন্য প্রার্থনা করতেন, মা তোমার পাদ পদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হয়ে যাই। তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হয়ে যাই। আমার কিচ্ছু চাই না, অষ্টসিদ্ধি চাই না, শতসিদ্ধি চাই না, মান সম্মান চাই না, কিচ্ছু চাই না। তোমার পাদ পদ্মে আমার শুদ্ধ ভক্তি হোক, আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন আমি মুগ্ধ না হই। ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হতে হলে ভগবানকে সবসময় সঙ্গে 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 রাখতে হবে, তাহলে ভগবান পাশে থাকবেন। ভগবান তো মায়াধীশ, উনি মায়ার মধ্যে থেকেও মায়া তার অধীনে, উনিও মায়ার স্পেলের মধ্যে আসেন না, আর তার ভক্ত মায়ার স্পেলের মধ্যে আসে না। আজকে এই অবধি থাকলো। এরপরে আবার আমরা এই 47, 48, 49, 50 হয়ে গেল। এবার আমরা লাস্ট 3টে শ্লোক হচ্ছে কর্মযোগের প্রশংসা করা হয়েছে লাস্ট 3টে শ্লোকে। এই यदा कर्मजम बुद्धि युक्ता ही फलम त्यक्ता मनीषिणा जन्म बंध विनिर्मुक्ता पदम गच्छन्ते, অনাময় পদ সে লাভ করবে। এই কর্মযোগের, এটা যেন ঠিক স্বামীজির কথা। কারণ স্বামীজিও নিজের কর্মযোগে বলেছেন যেরকম জ্ঞান যোগ দিয়ে, ভক্তি যোগ দিয়ে, রাজযোগ দিয়ে ঈশ্বর প্রাপ্তি হয়, বলছে কর্মযোগ দিয়েও তেমন ঈশ্বর প্রাপ্তি হয়। কর্মযোগ দিয়ে ঈশ্বর প্রাপ্তি হয় বলতে আপনি এই 3টে শ্লোক যখন দেখবেন, দেখবেন একদম স্বামীজির কর্মযোগের কথাই এই 3টি শ্লোকের মধ্যে আছে। কিন্তু 3টি কথা হলো, কর্মযোগ যখন আপনি করতে যাইবেন তখন আপনার আনঅ্যাটাচ তো থাকতেই হবে, ঈশ্বরে ভক্তি তো থাকতেই হবে, ফোকাস মাইন্ড তো থাকতেই হবে, কাজে ভালোবাসা তো থাকতেই হবে। এই সব তখন নিজে নিজেই এসে যাবে। সেই
বললেও স্বামীজির কথার মানে হচ্ছে ওই যে তুমি যদি এইভাবেও করো, আর তাতে উনি উদাহরণ দেবেন বুদ্ধের। গৌতম বুদ্ধ বলতে ওর মতন বড় কর্মযোগী আজ অব্দি পৃথিবীতে আসেনি। সে একটা নিঃশ্বাসও নিজের জন্য নেয়নি, সবটাই তিনি পরার্থে নিয়েছেন। আপনারা যারা স্বামীজির কর্মযোগ পড়েননি তারা ভালো করে পড়ে নেবেন। খুব সুন্দর করে উনি 8টা না 10টা লেকচারে কর্মযোগকে বুঝিয়েছেন, ভারী সুন্দর। তাতে দেখবেন এই 3টে শ্লোকেরই প্রতিধ্বনি আছে স্বামীজির কর্মযোগে। এই 3টে শ্লোক আমরা পড়ব সামনের সোমবার। আজকে এইখানে আমি শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ।